তখন আমার মনে হতো 200 কিলোমিটার থাকলে 2 দিন লাগবে, 300 কিলোমিটার থাকলে 3 দিন লাগবে, 400 কিলোমিটার থাকলে 4 দিন লাগবে। তো সব থেকে খারাপ আমার তখনই লাগতো যে আমার বাবা মাকে বলতো তোর ছেলে পাগল হয়ে গেছে। আমার ঢাকারও কিছু ছিল না সেই সময়। চট একটা চট নিয়ে গায়ে নিয়ে ঘুমাইছি, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আজকে চলে আসলাম রাজকুমারদার কাছে। তো আমি রাজকুমারদার কাছে এসেছি আর কিছু প্রশ্ন নিয়ে এসেছি। সেই প্রশ্নটার উত্তর আমি রাজকুমারদার কাছ থেকে আজকে নিব আর তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে তোমার নাম বলো। আমার নাম রাজকুমার মাহাতো। রাজকুমার মাহাতো, বাড়ি? আমার বাড়ি কান্ত, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তোমার প্রথম যাত্রা কোথায় ছিল? আমার প্রথম যাত্রা ছিল পাবলিক বাস স্ট্যান্ড থেকে কলকাতা দৌড়ায় গিয়েছিলাম 6 দিনে। আচ্ছা, এই অবধি তোমার কটা যাত্রা কমপ্লিট হয়েছে? 5টা যাত্রা কমপ্লিট পাঁচটা। হয়েছে, হ্যাঁ। পাঁচটার মধ্যে প্রথম ছিল রায়গঞ্জ থেকে কলকাতা, কলকাতা দৌড়ানো। আর দ্বিতীয়টা দ্বিতীয় ছিল রায়গঞ্জ থেকে বাগেশ্বর ধাম। কত কিলোমিটার ছিল? 1500 কিলোমিটার 16 দিনে গেছিলাম। 14-1500 কিলোমিটার হবে, 16 দিনে কমপ্লিট করেছি। তারপর 3 নম্বর কোথায় ছিল? 3 নম্বর ছিল আমাদের রেল স্টেশন থেকে কেদারনাথ। কেদারনাথ। হ্যাঁ, 3 নম্বর ছিল। 3 নম্বর। এবার 4 নম্বরটা? ভারতের 12 জ্যোতির্লিঙ্গ 4 ধাম, রাম মন্দির, বদ্রীনাথ, আর অনেক জগন্নাথ পুরী। তো আচ্ছা, আমাদের দেশে যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে 12টা জ্যোতির্লিঙ্গ পায়ে হেঁটে কমপ্লিট হয়েছে। 12 জ্যোতির্লিঙ্গ 4 ধাম আর 4 ধাম। অনেকগুলো মন্দির। আর ওই যেগুলো রাস্তার মধ্যে যেগুলো যেগুলো মন্দির না না, পড়েছে বা রাস্তার মধ্যে আশেপাশে না, যেগুলো শুনতো যে। আশেপাশে না, 200-300 কিলোমিটারের দূরের মধ্যে যেটা বড় বড় মন্দির, আচ্ছা। সেগুলোও গেছিলাম। আচ্ছা, বুঝতে পারছো তোমরা যে হ্যাঁ এ যখন শুনতে পারতো যে এর পাশে এখনো 200 কিলোমিটার দূরে আর একটা ভালো মন্দির আছে, হ্যাঁ, তখন যেতাম সেখানেও যেত। যেতাম এর টার্গেট ওটা না যে আমাকে এই মন্দির থেকে ওই মন্দির যেতে হবে, কিন্তু এর টার্গেট এটা যে আশেপাশে যেটা যে বড় মন্দির আছে পাবো সবকিছু সব দর্শন করতে হবে। দর্শন করবো। এমন না যে খালি 12 জ্যোতির্লিঙ্গ, তার সাথে আরো অনেক মন্দির দর্শন হয়েছে, তাই তো? অনেক অনেক অনেক। তারপর 5 নম্বর? 5 নম্বর ছিল আমাদের পশ্চিমবাংলার, আমাদের 51 শক্তিপীঠের মধ্যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে যে 13টা শক্তিপীঠ আছে, হুম। সেই শক্তিপীঠগুলো। এবার কথা হচ্ছে যে এই যাত্রাগুলো যে তুমি কমপ্লিট করেছো, হ্যাঁ, নিশ্চয়ই অসুবিধা হয়েছে। তো এবার আমি অনেক। প্রথম অসুবিধার কথা জিজ্ঞেস করি, একটা বা একটা যে তোমাকে জিজ্ঞেস করবো, খালি তুমি উত্তর দিও আমাকে, ঠিক আছে? হুম। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে রাত্রে থাকার এবং খাওয়ার ব্যবস্থাটা কি ছিল? রাতে থাকার তো অনেক জায়গায় আমাকে পাগল ভাবতো, লোকগুলো তাড়িয়ে দিত। জঙ্গলেও থাকতে হয়েছে, রাস্তার সাইডেও থাকতে হয়েছে। আমাদের রাস্তা যখন ন্যাশনাল হাইওয়েতে বড় যখন 4 লাইন 8 লাইন আছে, হুম। সেই জায়গায় মাঝখানে যে রাস্তাটা উঁচু থাকে না, হুম। ওই জায়গাতে থাকতে হয়েছিল কারণ ডিভাইডার বলে ওটাকে হ্যাঁ, মাঝখানে। ওই জায়গাগুলো এদিকেও তো রাস্তা এদিকেও রাস্তা, মাঝখানে মাঝখানে গাছ টাছ লাগানো থাকে। হ্যাঁ, ও হ্যাঁ। গাছ টাছ লাগানো থাকে, ওই গাছটার নিচে ঘুমাইতে হয়েছিল তো অনেক ওখানে তো জায়গায়। থাকা, ওখানে তো থাকা রিক্স। রিক্স মানে যে মহা কোনো সময় রিক্স। দেখা গেলো কোনো গাড়ি উঠে গেলো। হ্যাঁ, উঠে উঠে যেতেই পারে। আমাকে এক সময় তো পুলিশ এসে নিয়ে উঠাচ্ছিল যে তুমি এখানে থাকা রিক্স। থাকা রিক্স। তো আমি বললাম যে আমাকে এখানে কেউ থাকতে দিচ্ছে না, তো এখানে থাকছি, সেফটি জায়গা। তো এটার জন্য আমাকে উঠাইছিল পুলিশ, কিন্তু এটা হলো ইউপিতে যখন ছিলাম হুম। তখন আমাকে পুলিশ উঠাচ্ছিলেন। আমি ওনাকে বললাম দেখুন এখানে কেউ থাকতে দিতে চাচ্ছে না, ওরা ভয় পাচ্ছে কোথা থেকে লোক আসছে। হুম। তো এটা আমি পেদল যাত্রা করছি, ওনাকে বুঝালাম, তো কিছু বলেন, বলে ঠিক আছে সাবধান। আচ্ছা, রাস্তাঘাটে যখন চলতে মানুষ কিভাবে হেল্প করতো? মানুষ যেমন আমাদের 7-8টা স্টেটের মধ্যে খুব ভালো হেল্প করছিল, আর কিছু কিছু স্টেটের মধ্যে হেল্প তো দূরের কথা, তারা আমাদের ভাষা নিয়ে তাড়িয়ে দিত। মানে তাড়িয়ে দিত বলতে হিন্দি ভাষা পছন্দ করতো না, পছন্দ তাই তো? করতো না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেক কান্ট্রি, মানে আমাদের কান্ট্রির মধ্যে অনেক জায়গা আছে এমন যে যে আমাদের রাজ্য। হিন্দি ভাষা নিয়ে, আমাদের অনেক স্টেট আছে এমন যে আমাদের হিন্দি ভাষা নিয়ে সে তারা পছন্দ করে না, হিন্দি কথা বলে তারা মানে কেমন যেন রাগী টাইপের হয়ে যাচ্ছে। বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায়। যে আমার তোমার কাছে 3 নম্বর প্রশ্নটা এটাই থাকবে যে বাবা মায়ের সাপোর্ট হ্যাঁ, আর আমার পরিবারের সাপোর্ট কেমন ছিল? আমার পরিবারের সাপোর্ট একদম ফুল সাপোর্ট আছে। আমার বাবা মা তো সবসময় আমার পাশে থাকেন। হুম। আর আমার অসংখ্য ধন্যবাদ আমার বাবা মাকে যে আমাকে এতটা সাপোর্ট করেন। এতটা সাপোর্ট সত্যি করে। সত্যি খুব খুব গর্বিত আমি যে আমার বাবা মা আমাকে, কেউ পাশে না থাকুক কিন্তু আমার বাবা মা সবসময় আমার পাশে থাকেন। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, কখনো কি এমন হয়েছে এত এত হাজার কিলোমিটার যখন তুমি পায়ে হেঁটেছো, হ্যাঁ। কখনো কি এরকম হয়েছে যে পায়ে ব্যথা করছে বা শরীর খারাপ, শরীর অসুস্থ, জ্বর, মাথা ব্যথা? না না না, এরকম কোনো দিন হয়নি। হুম। একবার দুবার আমি বলেওছি, সেটা আমার মন খারাপ ছিল কারণ যে আমাকে মানে সেই সময় আমার ভিডিওগুলো বেশি মানুষ দেখতো না। আর যখন আমার ভিডিও আমি যখন দেখি আমার ভিডিও কেউ দেখছে না, আমি হুম। তখন একটাই মনে ভাবতাম আমি সনাতন ধর্মকে প্রচার করছি, কিন্তু আমাকে কেউ সাপোর্ট করছে না। সাপোর্ট বলতে আমি ওনাদের কাছে বিশাল কিছু চাচ্ছিলাম না। হুম। আমি শুধু এটাই চাচ্ছিলাম যে আমাকে আমার পাশে সবাই দাঁড়ান, আপনারা একটা কমেন্ট একটা লাইক করছেন। তো আমার এরকম মনে হতো যে আমার পাশে অনেক জনই আছেন, ওনারা আসতে পারছেন না কিন্তু আমাকে সাপোর্ট করছেন, সেই জিনিসটা সেই সময় হচ্ছিল না।
তো সেই সময় আমি ভেঙে পড়েছিলাম, তো আমার ভালো লাগছিল না। তো একটা দুইটা ভিডিও আমি বলেছিলাম আমার মাথা ব্যথা করছে, কিন্তু সেরকম না, মন খারাপ ছিল। কিন্তু আমার আজ পর্যন্ত এমন হয়নি যে আমার শরীর খারাপ হয়েছে, মাথা ব্যথা হয়েছে, কোথাও ভেঙে মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে, কোথাও বমি হচ্ছে, কোথাও পা ফুলে গেছে, এরকম কোথাও কিচ্ছু হয়নি। এক জায়গায় দুই জায়গায় ছালা পড়েছে, সেই ছালা পড়াটাও কারণ ছিল যে আমার জুতাটা ফুটা হয়ে নিয়ে ওই গিঁটিটা ঢুকে যেত পায়ের মধ্যে, তখনই ছালা পড়তো, এমনি কোথাও ছালা পড়েনি। তো এই যে যাত্রাটা তুমি করেছো, হ্যাঁ, একটা জুতায় তো কমপ্লিট হয়নি। এই পর্যন্ত মোটামুটি 25-30টা জুতা শেষ হয়ে গেছে। একটা মানে সবগুলো জুতা নতুন নতুন আসলে কিন্তু পায়ে বসে না। হ্যাঁ, বসে না পায়ে না বসার কারণে কিন্তু ফসকাটা পড়ে যায়। হ্যাঁ, কিন্তু সেরকম না যে নতুন জুতা আছে আমার ফসকা পড়ে যায়, হুম। সেরকম কোনো কিছু হতো না। যখন ওই জুতাটা ক্ষয় হয়ে নিয়ে এই পার থেকে ওই, আর আমার কাছে মানে সত্যি কথা বলতে আমার কাছে টাকা থাকতো না। হুম। আহ তখন ওই জুতাটা কিনতে পারতাম না, তখন ওই পাতলা হয়ে যেত, ক্ষয় হয়ে যেত চলতে চলতে একদম। তখন ওই ফুটা হয়ে যেত, গিটি এপার থেকে ওই পার হয়ে যেত, তখন পায়ের মধ্যে লেগে নিয়ে তখন ফসকা হয়ে যেত। আচ্ছা। এমন হয়নি যে জুতা নতুন পরলাম তো ফসকা হয়ে গেছে, ঝাড়তে পারছি না, এরকম কোনো অসুবিধা হয়নি এখন অব্দি। আচ্ছা, যখন তুমি যাত্রা করেছিলে, হুম। তো তখন তো এমনও ছিল যে কখনো ঠান্ডাও ছিল, কখনো খুব গরমও ছিল। তো সেই সময়গুলো যদি একটু বলা যেত যে ঠান্ডার সময় কিভাবে কাটছিল আর গরমের সময় কিভাবে কাটছিল, কারণ ঠান্ডার সময় অনেকেই 4টা ঢাকা নিলেও ওর উপরে ঠান্ডা মানে গরম লাগে না, মানে ঠান্ডাটা কমে না। গরমের সময় 2-3টা ফ্যান চলছে, তাও বলে গরম লাগছে। এবার তো তোমার এবার আমি কিভাবে বলি, ছিল? হ্যাঁ, যখন আমি প্রথম বের হয়েছিলাম তখন বর্ষাকাল ছিল পুরো। আমি তো, আপনারা হয়তো আমাকে আমি ভিডিওতে দেখেছি কেদারনাথে দেখেছেন, বেরোবার সময় তখন কেদারনাথে বৃষ্টি যখন হচ্ছিল। বৃষ্টি হচ্ছিল, আর আমার একটাই কথা, আমি বের হব, আজকে বের হবো, সে যতই বৃষ্টি হোক যাই হোক, 10টায় বললাম তো 10টায় বের হবো। হুম। এটা আমার ছিল যে, এটা আমি যেটা ঠানে নিলাম যে হ্যাঁ আমি বের হব, সেই তুফান না চলে আসুক, ওটা বের হবই। তো যখন আমি কেদারনাথে বের হয়েছিলাম, এত বৃষ্টি হচ্ছিল, আমার স্যাররা আমার এইখানে আসতে পারেনি মুক্তি লাইব্রেরি থেকে যখন আমি বের হয়েছিলাম। আমিও তো ছিলাম সেখানে, হ্যাঁ। হ্যাঁ, তো আমার স্যার আসতে পারেনি, কিন্তু সেই সময় আমি বলে দিয়েছিলাম 11টা না 10টায় এরকম বলেছিলাম সময়টা, সেই 10টায় বের হয়েছিলাম। ওই পুরো বর্ষাতে পরে নিয়ে ওই বৃষ্টিতেই বের হয়েছিলাম। ওনারা বলছিলেন থেমে যাও রাজকুমার, আমি বললাম না, আমি বলেছি টাইম তো বলে দিয়েছি, মানে টাইম টু টাইম টাইম যেটা টু বলে টাইম দিয়েছে এটা হবে। করবোই সেটা। ঝড় আসুক আর ঝড় তুফান আর আসুক। তুফান আসুক, পুরো ভিজে ভিজে গিয়েছিলাম। লাস্টে ডালখোলা যখন পৌঁছাছিলাম তখন বৃষ্টিটা ছাড়ছিল, তখন ওইগুলো পরে নিয়ে খুললাম, পুরো ঠান্ডার মধ্যে একদম ভিজে একদম লোম খাড়া হয়ে একদম পুরো ঠান্ডা লাগছিল, তাও যাচ্ছিলাম, দাঁড়াইনি কোথাও। রাত্রে ঘুমানোর সময় ঠান্ডা লাগতো না? লাগতো। ঠান্ডা লাগলে কি হবে, আমার মহাকালজি সবসময় আমার পাশে থাকতো না। ঠান্ডা এমন শীতকালে হয়েছিল যে পুরো কাঁপছে মানুষ। আমরা আমি তো শীতকালে বাড়িতে যখন ঘুমাই তখন তো আমরা বড় বড় মোটা মোটা কম্বল নিয়ে থাকি, কম্বল নিয়ে থাকি। একদম এমন না যে হালকা ঠান্ডা ছিল, পুরো একদম ঠান্ডা ছিল। একদম মুখ থেকে যখন ওই ভাপ গুলো বের হলে একদম সেই এতটা ঠান্ডা ছিল তখন। আমি শুধু, আমার ঢাকারও কিছু ছিল না সেই সময়। ওই একটা চট নিয়ে গায়ে নিয়ে ঘুমাইছি, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। নিচে পাতারও কিছু ছিল না তখন, ওই চটের বস্তা ও যেখানে ঘুমাইতাম সেখানে কোথাও না জোগাড় করে নিয়ে নিচে বিছাইতাম, এরকম সমস্যা হয়েছিল। কিন্তু আমার মহাকাল যে আমার পার্বতী সব সময় আমার আর পাশে আছে। এরকমও তো না যে একটা ব্যাগের মধ্যে বড় কম্বল ঢুকে, হ্যাঁ, এরকম আমার নাই। এরকমও তো না যে আমার ব্যাগের মধ্যে কম্বল নিয়ে নিলাম, সোয়েটার নিয়ে নিলাম হাঁটতে চার পারবে না, পাঁচটা হাঁটতে অসুবিধা তখন হয়ে তো যায়। হাঁটতেই পারবো না। অনেকে ভাববেন যে না কম্বল তো নিলেও ছিল, কিন্তু অনেকেই কিন্তু আমরা ঠান্ডার সময় হ্যাঁ, বাড়িতে বড় বড় ঢাকা নিয়ে শুয়ে থাকি। আর আমি সেই কম্বল হোক ঠান্ডার মধ্যে ব্ল্যাঙ্কেট হোক মানে ঢাকা নিয়ে শুয়ে থাকি, তাও বলে ঠান্ডা লাগে। হ্যাঁ। আর রাজকুমার দা রাস্তায় এমনি একটা চট মট মানে যেটা ঢাকা পেতো সেটা নিয়ে থাকতো, মানে কতটা কষ্ট করেছে আমাদের সনাতন ধর্মকে আগে বাড়ানোর জন্য সেটা তোমরা শুনতেই পারছো। আর গরমের সময় আমরা তো ফ্যান চালাই দিই, কেউ কেউ হ্যাঁ, এসিতে থাকে। এবার এটাও বলি, হ্যাঁ। আমাকে তো সবাই দেখে থাকতেন যখন সবাই গাছের নিচে বসে আছে, আমি সেই এত রৌদ্র, উপর থেকে রৌদ্র দিচ্ছে আর রাস্তা যে গরম, হুম। মনে হচ্ছে তাকাচ্ছিলাম তো মনে হচ্ছে আগুন জ্বলছে। সারাদিন তো থাকার পর তো নিচ থেকেও গরম বাড়ে রাতে। গরম, ওই গরম মানে কি, এত গরম ছিল যে আগুন লাগছিল। আর সেই রাস্তা দিয়ে একদম পুরো আমি বিন্দাসে যাচ্ছি, সবাই যারা দেখছে আশেপাশে বলছে পাগল নাকি ভাই, আমরা এখানে শান্তিতে থাকতে থাকতে পারছি পারছি না। না। ও একাই, তাও আবার ছাতা নাই কিছু নাই, হ্যাঁ, এই এমনি রোদের হেঁটেই মধ্যে যাচ্ছে। আর এমন না যে 5-10 কিলোমিটার হাঁটতেছি, সেই সময় 70-80-50 কিলোমিটার হাঁটতাম সেই যেটা সময় টার্গেট ধূপের ছিল মধ্যে। সেটা মানে হচ্ছিল। সকাল, আমার একটাই টার্গেট ছিল যে আজকে আমাকে 80 কিলোমিটার হাঁটতে হবে। মানে সকাল থেকে তুমি রাত 12টা বাজে যাক, 2টা বাজে যাক, 3টা বাজে যাক, সেটা আমার দেখার নাই, মানে 80 কিলোমিটারই হাঁটতে হবে, তাহলেই ছাড়বো, এরকম। তারপর এবারে প্রশ্নটা হবে যে রাত্রে কখনো এমন হয়েছে যে বিপদে পড়েছো? না, বিপদে পড়োনি? মানে এরকম আমার সত্যি কথা বলতে, আমার ভিতরে যে শক্তিটা আছে না, মনে
দূর থেকে সাইড করে দিচ্ছে। আমার সব এইরকম মনে হয় যে মানে বিশাল কিছু, মানে অনেক কিছু কেউ আসতেছে আমার পিছন থেকে হামলা করছে, কিন্তু আমার ভিতর থেকে হচ্ছে এই সাইড হোক এইভাবে করে চলে যাচ্ছি, কিছু কোনো সমস্যা নেই। কোথাও তো এরকম হয়েছে যে তোমার জঙ্গল আছে সামনে, কথাও না, এবার কথাও না, বাইক শুন নিয়ে গেলে নাই আমি আমি 5 বলি মিনিটে এবার, পার হয়ে যেতে পারবো। আমি বলি হুম। কথায় না, 5-6টা জ্যোতির্লিঙ্গ হুম। এমন আছে যে পুরো জঙ্গলেই ভর্তি। যেনারা জ্যোতির্লিঙ্গ গেছেন, যেমন ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ আছে, শ্রীরাম আছে, মল্লিকার্জুন আছে, তিরুপতি বালাজিতে কিছু জঙ্গল পড়ে, কেদারেশ্বর বাবা ভোলে তো পুরা ভর্তি আছে। এমনও না যে সেই জঙ্গলের মধ্যে বাঘ নেই, কোনো প্রাণী নেই, এমন এমন ভয়ঙ্কর প্রাণী আছে, কোনো সময় আসে নিয়ে হামলা করতে পারে। আঘাত করতে পারবে, আর হ্যাঁ। এমনও যদি আমি মিথ্যা কথা বলি, বোর্ড তো আপনাদেরকে অনেকে, রাজকুমার মাহাতো আমার পেজটা শেয়ার করবেন, ফলো করবেন, দেখতে পারবেন, পুরো বোর্ড দেওয়া আছে যে এখানে কোনো সময় হামলা হতে পারে, বড় বড় বাঘের ছবি আমিও দেওয়া আছে। তোমার একটা ভিডিও হ্যাঁ, দেখেছিলাম যে বোর্ড, হ্যাঁ, টাইগারের অনেকে বোর্ড হয়তো লাগানো আছে, বিশ্বাস হাতির নাও বোর্ড লাগানো করতে আছে। পারে যে আমি কিছু বানাই। এটাও যদি না হয় শ্রীশৈলম জঙ্গল সার্চ করবেন, ওইগুলো সব পেয়ে যাবেন যে হুম। মানে কোনো সময় আসে নিয়ে, সেইটা গাড়িতে যেতে মানুষ ভয় পাচ্ছে, সেইখানে আমি এমন আছে দিনের বেলা যাচ্ছি, রাত 2টা 3টা কোনো দেখার কোনো মানে হয় না, যখন আমার ভিতর থেকে আওয়াজ আসে ভাই চল তো চল, এরকম হচ্ছে। কেউ বলতো না যে জঙ্গলে যাস না? অনেকজনে আমাকে মানা করতে, ভাই পুরো জঙ্গলে আছে, কোনো সময় হামলা করে দিতে পারে, আমাদের বাড়ি ঘরে চলে আসে বাঘ, যাইস না। যাস না। তাও আর আমার ভিতর থেকে আসতো, আরে চল না তুই, আমি আছি তো, যা হবে দেখা যা, যাবে, যা হবে দেখা যাবে না, মহাকাল যে আছে। কিছুই হবে না, যা হবে দেখা যাবে, কিছুই না। আমি তো ভয়ই করতাম না, সত্যি যেটা কথা, আমার কোনো ভয়ে সত্যি নাই। কথা বলতে আমরা যখন হুম, মানে বাইরে কোথাও যাই, মনে করো বাইরে কোথাও বলতে কি, আমরা যে আমাদের শহর গ্রাম থেকে যখন শহরে আসি, যদি বেশি রাত হয় তখন ভাবি যে কি করে যাবো বাড়ি। হ্যাঁ। এটা আমাদের মনে ভাবনা চিন্তা থাকে যে বাড়ি কি করে যাব, আর আমার একলা পড়ে যাবো। আরে তো আমরা তো বাইক নিয়ে আসি বা গাড়িতে করে আসি, আর রাজকুমার দাস পায়ে হেঁটে, আর আমার মানে একটা হেঁটে হেঁটে যেতে হবে। একটাই চিন্তা ভাবনা ছিল, যখন আমি 2000 3000 4000 কিলোমিটার দেখতাম যে এইটুকু আছে একটা জ্যোতির্লিঙ্গ যাব, 200 কিলোমিটার 300 কিলোমিটার আছে তো, 200 কিলোমিটার 300 কিলোমিটার, তখন আমার ভিতর থেকে আসতো 2 দিন, না হলে 3 দিন, না হলে 4 দিন। ভাবতে পারছেন, 100 200 300 কিলোমিটার যখন হয়, তখন আমার মনে হতো 200 কিলোমিটার থাকলে 2 দিন লাগবে, 300 কিলোমিটার থাকলে 3 দিন লাগবে, 400 কিলোমিটার থাকলে 4 দিন লাগবে। মানে দূরে মনে এইটা হতো না। দূরেই মনে হতো না যে 100 কিলোমিটার, যখন দেখতাম 300 কিলোমিটার, 3 দিনেই লাগবে, বাড়ি চলে যাব, মানে জ্যোতির্লিঙ্গ পৌঁছায় যাব, এইরকম মনে হতো। এবারে প্রশ্নটা হচ্ছে, এই যে তোমার জার্নি করতে, যে পাইদেল যাত্রা করতে, যে খরচটা, হ্যাঁ, খরচটা কিভাবে বেরোতো বা কে দিত খরচটা? সত্যি কথা, প্রথম প্রথম শুরুতে যেমন আমার আপনারা জানেনই হয়তো, আমার ছোট একটা ক্যারাটে স্কুল আছে, একটা না 3 জায়গায় আমি ক্যারাটে শেখাইতাম। সেখান থেকে কিছু টাকা আমি আগে থেকে রেখেছিলাম। তারপরে আমার কিছু স্কলারশিপেও পাচ্ছিলাম আর কি, সেই টাকাটাও ছিল আমার কাছে। আর আমি আমার ছোট্ট একটা দোকানও আছে, অনেকে আপনারা দেখেছেন যে আমার মিডিয়া দাদারা এসেছিলেন, দোকান আপনারা হয়তো দেখেছেন, সেখান থেকে আমি কিছু টাকা রেখেছিলাম। তারপরে আমার বাবা মা, আমার স্যার, অনেকে আমাকে হেল্প করছিলেন, সেইখান থেকেও যদি টাকা শেষ হয়ে যেত তো রাস্তার মধ্যে অনেকে আমাকে সাপোর্ট করে দিতেন। মেন প্রশ্নটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে কোন রকম ইনকাম? সোশ্যাল মিডিয়াতে আমার মোটামুটি 3.5 4 লাখ, আহ, 3 লাখের মতন আমার ফ্যামিলি আছে, এই ভালোবাসা পাচ্ছি, এটাই। তার থেকে 1 টাকা এখন অবধি আমি ফেসবুক থেকে, ইউটিউব থেকে, ইনস্টা থেকে কোনো ইনকাম করি নাই। মানে কোন রকম ইনকাম নেই, অনেকেরই ভাবনা চিন্তা আছে রাজকুমার দা লাখ লাখ টাকা ছাপে দিচ্ছে। ছাপিয়ে দিচ্ছে, তোমাদেরকে বলে ওইটার রাখি, জন্য হয়তো হ্যাঁ, বারবার হ্যাঁ, করতেছে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, হ্যাঁ, আমি নিজেও চেক করেছি রাজকুমার দার পেজ এবং ইউটিউব চ্যানেল, এ কোনো রকম ইনকাম করতে পারছে না সেখান থেকে। আর ওটা ওর ইচ্ছাও নেই, ওর হ্যাঁ। ইচ্ছা আছে যে একে যাতে মানুষ চিনে, মানুষ যাতে এর ফ্যান না ফলোয়িং না না যেটা না আছে। না 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 না, আমাকে দেখে, আমি যেমন সনাতন ধর্মকে প্রচার করছি, হুম। আমার দেখে নিয়ে আর 10টা মানুষ আগে যাতে আসুক, করে, যাতে করে। আগে আসুক, আর এটা হচ্ছে। আমাকে অনেকজনেই ফোন করতেছেন, অনেকজনে এগিয়ে আসতেছেন, খুব ভালো লাগছে। আমার এটাই ছিল মনের মধ্যে যে এটা কেন আমরা ঘুরতে পারবো না? জ্যোতির্লিঙ্গ নাম শুনেছি, যে সবাই গাড়িতে যেতে পারছে না, আর আমার একটা আগে থেকে একটা ইচ্ছা আছে যে আমরা এটা কোনো ব্যাপার না আমার কাছে, আমি যেতে পারবো, সেটা আবার পায়ে হেঁটে। আপনারা হয়তো অনেকে বলতেই পারেন যে সোশ্যাল মিডিয়ার জন্য হয়তো ভাইরাল হওয়ার জন্য, আপনাদেরকে বলি সেটা ভুল। কারণ আমি যখন মোবাইল চালাতে পারতাম না, আমার কাছে কোনো মোবাইল ছিল না, আমি যখন রায়গঞ্জ থেকে বাগেশ্বর ধাম, রায়গঞ্জ থেকে বাগেশ্বর ধাম ছাড়িয়ে দেন, আমি যখন রায়গঞ্জ থেকে কলকাতা দৌড়ায় গেছিলাম, আমার একটাও ভিডিও নাই। আমার ভিডিও অন্যজন করছিল, সেটাই ভাইরাল হচ্ছিল, আমার স্যার করেছিলেন,
সেটা ভাইরাল হয়েছিল। আমি রায়গঞ্জ থেকে বাগেশ্বর ধাম গেছিলাম, আমি কোনো ভিডিও করি নাই, মানুষ ভিডিও করে নিয়ে আমি আমার ভিডিওকে ভাইরাল করেছিল। আমি যখন প্রথম ভিডিও আমার পূর্ণিয়াতে ব্রিজ আছে, কি যেন ব্রিজ নাম, পূর্ণিয়া পার করে নিয়ে রেল ব্রিজটা। ওইখানে একটা দাদা, ওই দাদা এখনো আমার সঙ্গে কথা বলেন। প্রথম ভিডিও আমাকে উনি ভাইরাল করছিলেন, যখন আমি যাচ্ছিলাম তখন উনি আমার ভিডিও করছিলেন, সেই ভিডিওটা মিলিয়নে মিলিয়নে চলে গিয়েছিল। তো এমন কোনো কিছু নাই যে আমি ভাইরাল হওয়ার জন্য বের হয়েছিলাম। আর আমি যখন বের হয়েছিলাম তখন একটাও, আপনারা অনেকেই এখন দেখছেন সাইকেল যাত্রা করছে, পেদল যাত্রা করছে, অনেকে এখন বেরিয়ে যাচ্ছে। এটাও বের হয়েছে রাম মন্দির যেদিন আমাদের উদ্ঘাটন হয়েছিল, তারপর থেকে প্রচুর মানুষ বের হয়েছে। আর তার আগে থেকে আমি, অনেক আগে থেকে আমার পেদল যাত্রা শুরু করেছি আমি। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে মানুষের পজিটিভ কথা এবং নেগেটিভ কথা, আমাকে এটা তো, নিয়ে যদি কিছু বলো। আমি যখন শুরু করেছিলাম আমাকে পাগল বলতো। আমার, আমাকে তো বলতো বলতো আমার বাবা মাকে বলতো। সব থেকে খারাপ আমার তখনই লাগতো যে আমার বাবা মাকে বলতো তোর ছেলে পাগল হয়ে গেছে, হুম। এগুলো করে কি হবে, কেন এগুলো করছে, পাগলের মতন পড়াশোনা করে নি, এগুলো পাগলামি করতেছে। আমার মা আমাকে বলতো খালি যে বাবা কি করিস তুই, এগুলো সবাই আসেনি আমাকে বলছে। আবার সেই মানুষগুলো এখনো বলছে তো আমি জানতাম তোর ছেলে ভালো একটা কাজ করবে। মানে ওই মানুষগুলো চেঞ্জ ওই হয়ে গেছে। মানুষগুলাই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ওই মানুষগুলো বলছে দেখ এই বলছিল এখন এই বলছে কি, তোর আমার বিশ্বাস ছিল তোর ছেলে একদিন না একদিন এটা তোদের করবে। নাম উজ্জ্বল করবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এখন মানে আবার যে, মানে তোমরা বুঝতে পারছো, খারাপের সময় কিন্তু তোমার মানুষ সবসময় খারাপই যাবে, কেউ নেগেটিভিটি দিবে। কেউ এবার থাকবে যখন তোমার কোনো একটা নাম হয়ে যাবে বা কোনো আহ, একটা তুমি যে কাজটা করছো সেই কাজে যদি তুমি সাকসেস হয়ে যাও, তখন আবার সেই মানুষ এসে তোমার সাথে সেলফি নিবে। ছেলে এই নিবে। হচ্ছে আমাদের মানে মানসিকতা। মানসিকতা আমাদের সমাজে হুম এগুলো হুম হচ্ছে হুম আর কি। হুম। এগুলোই। আপনি আগে যাচ্ছেন কোনো দিক দিয়ে আপনাকে সাপোর্ট করবে সেই রকম মানুষ খুব কম পাবেন। পা পিছনে টানানোর মানে গাছ থেকে নামানোর সবাই আছে, আপনাকে যে গাছে উঠাবে ভালোভাবে সাপোর্ট করবে, একটু যতটা হবে ওর দিক দিয়ে সাপোর্ট করবে, এরকম মানুষ পাওয়া খুবই কম। আচ্ছা, দিনে তাও মোটামুটি কত কিলোমিটার? আমি 2-3 দিন 115 কিলোমিটার হেঁটেছি। 115 কিলোমিটার। সেটা 115 কিলোমিটার কিভাবে, জায়গা পাইনি, রাত্রে থাকতে দেয়নি, তো রাত্রে থাকতে মানে হাঁটতে হয়েছে, সারা সারা রাত হাঁটতে হাঁটতে হয়েছে। হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক। মানে সকাল থেকে শুরু করলাম হুম। 12টা 2টা 3টা অবধি 4টা অবধি হাঁটছি, জায়গা পাচ্ছি না। আর সকালে যেখানে মন্দিরে মন্দিরে তো ঘুমাচ্ছি, সে কমসে কম পূজারি যারা পূজা করে তারা তো একটু আমার কষ্টটা বুঝবে। সনাতন ধর্ম তা নিয়ে প্রচার করছে, প্রচার তারপরে করছি, যদি না তারাও বোঝে। আমার কষ্টটা বুঝতো না, তারা এসে নিয়ে সকালে এই উঠ 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 উঠ, জল ঢেলে দিত। হ্যাঁ, এইরকম অনেক জায়গায় হয়েছিল যে জল ঢেলে দিয়েছে, আমার উপরও জল ঢেলে দিয়েছে, এইরকমও হয়েছিল। ওটা তো আমি একটা ভিডিও তোমার দেখেছিলাম, ওটা তো সকালে না রাত্রেই জল ঢেলে দিয়েছে। রাত্রে, হ্যাঁ ওটা তো হলো, তার হ্যাঁ, আগে ওটা ওটা তো ইসেতে মনে হয়, আন্ধ্রপ্রদেশের এই সাইডে মনে অন্ধ্রপ্রদেশের হয়। মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, একটা ওটা তো মন্দিরে তুমি শুয়েছিলে। আমার আর লালুকের সঙ্গে জল ঢেলে দিয়েছিলাম, হ্যাঁ, পুরো তখন ভিজে ছিল। গেছিলাম সেই দিন রাত্রে, পুরো রাত হাঁটছিলাম, সেটা তো ভিডিওতে দেখে দেখাইছিলাম আমি তো। দেখছিলাম একটা লাইভ না কি করছিলাম, হ্যাঁ, একটা ভিডিও তোমার দেখেছিলাম যে রাত্রে বেলা শুয়েছিলে। আর অনেক ভিডিও আমি ডিলিট করে দিয়েছি কারণ আমার পেজটা একটু মানে প্রবলেমের জন্য। প্রবলেমের জন্য ডিলিট করে দিয়েছিলাম। কিন্তু ইউটিউবে রাজকুমার মাহাতো সার্চ করবেন, ওখানে অনেকটা আছে, কিছু কিছু ভিডিও আছে, ওখানেও আবার ডিলিট করেছে কারণ কপিরাইট দিয়েছিল। আর আমি নতুন নতুন, আমার জানা ছিল না মিউজিক গুলো কপিরাইট দেয়, এরকম কোনো ব্যাপার না, যা পাচ্ছিলাম দিয়ে দিচ্ছিলাম। সেই জন্য ইউটিউবেও আমি অনেকগুলো ভিডিও ডিলিট করে দিয়েছি, যেটা আপনারা পাবেন না। বাগেশ্বর ধামের খুব কমই ভিডিও পাবেন ইউটিউবে, আর ফেসবুকে তো একটাও নাই। ফেসবুকে মিলিয়নে মিলিয়নে না হলে 70-80টা যেটা ডিলিট করে দিলাম, হুম। যেটা একটাও আপনারা পাবেন না। যে বাগেশ্বর ধামের বেশি ভিডিও মিলিয়ে নিয়ে গিয়েছিল, যখন শুরুতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখন অবধি পায়ে হেঁটে কেউ যায়নি বাগেশ্বর ধাম, সেটা আমি গিয়েছিলাম। সেটা সেই সময় মিলিয়নে মিলিয়নে ভিউ যাচ্ছিল, সেই সময় আমি ভাইরাল হয়েছিলাম। আর সেটা কাজ করছিল একমাত্র এই মানুষটি। আচ্ছা। আর এই মানুষটির জানা ছিল না যে ওই মিউজিক গুলো কোথায় থেকে নিতে হবে, কেন কোথায় থেকে কপিরাইট দিবে না। না, তো যাই মেন হোক, কথা হলো যে ইউটিউবে কিন্তু হ্যাঁ, সবকিছু জানা আছে, ইউটিউবে কিন্তু কাজ হয়। হ্যাঁ, ইউটিউবে কিন্তু অতটা তো কপিরাইট দেয় যাই না, হোক, কিন্তু ফেসবুকে ইনার দিক বেশিরভাগই দেয়। ইনার দিক থেকে যতটা হলো আমাকে সাপোর্ট করেছেন, হুম। এটা আমি এই ঋণটা কখনো শোধ করতে পারবো, সেটা আমি মন থেকে বলছি। যে ইনার দিক দিয়ে ইনিও হয়তো নতুন ছিলেন, জানতে পারতেন না যে এটা কপিরাইট নাকি, সেটা আমাদেরও নলেজ ছিল না। কিন্তু ভাইরাল করার মধ্যে কিছুটা হলেও ইনারও, বাকিটা আমার আছে কিন্তু কিছুটা হলেও ইনার যোগদান আছে। আমরা হলাম খালি সাহারা, হ্যাঁ। মেন কাজটা তুমি করছো। সে যাই হোক, দেখেন পাশে যদি থাকে তাহলে হুম। আমরা একে একে পরে না, আগাতে অবশ্যই পারি। আমি হলাম আগাগোড়াই, হ্যাঁ, আমি ভগবানের খুব ভক্ত। তো অবশ্যই যে ভগবানকে নিয়ে প্রচার করবে তার আমি ভক্ত বোন, এটা কোনোদিনও হয়। তার জন্য আমি রাজকুমার দাকে যতটা পেরেছি, নিজের থেকে যতটা পেরেছি অতটা হেল্প করেছি। একটা প্রশ্ন করি, হুম, এটা কিন্তু আমার প্রশ্ন না, মানুষের প্রশ্ন। হ্যাঁ, অনেকেরই মনে ভাবনা চিন্তা এটা যে গাড়িতে উঠে যেতে নাকি। না না, ভগবান মাফ করবে না। দেখুন,
সবার সঙ্গে গাদ্দারি করতে পারি, আমি আমার মহাকালজির সঙ্গে কখনো আমি গাদ্দারি করিনি। সেটা গাড়ি তো দূরের কথা, আমি একটা সাইকেলে সাহারাও নিই নাই, মানে সাহারা নিয়ে যে যাব 2 কদম, সেটা সাইকেলেও ধরি নাই। অনেকে হ্যাঁ, আমি এই জিনিসটা অনেকেই প্রশ্ন করে, কি মাইন্ডে প্রশ্ন করে সেটা আমি জানি না, কিন্তু আমি নিজে দেখেছি যে রাজকুমার দা যখন গিয়েছিল পেদাল যাত্রাতে, তখন একটা মানুষ বলেছিল, মানে একটা দাদা হবে, যাই হোক, কোনো একটা মানে রাস্তায় দেখা হয়েছিল রাজকুমার দার সাথে, রাজকুমার দার ফ্যান বলতে পারো, ভক্ত বলতে পারো। তো রাজকুমার দার সাথে দেখা হলো, বললো রাজকুমার দাকে যে চলো আমার সাথে আমার বাড়িতে বাইকে। রাজকুমার দা তখন প্রশ্নের উত্তরটা দিল যে তুমি চলো, আমি তোমার পিছন পিছনে আসছি। কিন্তু তবুও ওর বাড়ি পর্যন্ত পায়ে মানে একটা গাড়িতে না, উঠে। একটা না, একটা না, কি বলো, প্রতিদিন তো না হলো 40-50 জন, 10-12 জন তো পুরো গাড়ি থামায় না। এই যে আমাদের ন্যাশনাল হাইওয়ে আছে না, হুম, হুম। ওখানে 8 লাইন যেখানে আছে, বড় বড় ট্রাক গুলো দাঁড়ায় যায়, ভাই আপ চালিয়ে हमारे गाड़ी में, নমস্তে, ভিডিও, ওদেরকে ফটো তুলে দিই আর আমি সাইড হয়ে বেরিয়ে যাই। মানে হ্যাঁ, ওইটা তো দিনের বেলা হলো হ্যাঁ, বা রাতের বেলা দিনের হলো, বেলা না, রাতের বেলা। রাত্রের বেলাও, এবার দিনের বেলা। কারো বাড়িতে তোমাকে ডেকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, চলো আমার সেটাও বাড়িতে। আমি যাব না, সেটাও আমি গাড়ি তোমার চড়ে যাব বাড়িতে না। যাবো, হ্যাঁ, কিন্তু কিন্তু আমি পায়ে পায়ে হেঁটেই হেঁটে যাবো, যাবো। আর পায়ে হেঁটেই বাড়ি যাবো। এইটা এমনও হয়েছিল, 10 কিলোমিটার আমি দূরে গেছি, রাস্তা থেকে 10 কিলোমিটার। উনাদের ভালোবাসা এমন ছিল যে 10 কিলোমিটার আমি বাইরে গেছি উনার বাড়িতে যাওয়ার জন্য। সে মানুষ যে রাস্তার সাইডে বলে ভাই আপ ইহা রুক যাও, সেই জায়গায় থাকি না, কিন্তু উনার জন্য, উনার ভালোবাসা দেখিনি আমি 10 কিলোমিটার উনার বাড়ি অব্দি গেছি। এরকমও হয়েছে অনেক জায়গায়। মানে তাও গাড়িতে উঠবো না। গাড়িতে তো উঠা ওটা ছাড়িয়ে দেওয়া চলে আর কি, গাড়িতে তো উঠবোই না। আচ্ছা, এগুলো তো হলো ইয়াত্রার কথা। হ্যাঁ, এগুলো তো মনে করো যে তোমার যেগুলা জার্নি ছিল ওগুলা শুনলাম ব্যাপারটা। হ্যাঁ। এবার আরেকটা প্রশ্ন হলো যে তুমি আগে কি করতে, প্রথম আ- দিকে বলো, আগে প্রথম কি করতে? প্রথম থেকে আমি ছোটবেলায় আমার বাবার সঙ্গে ভ্যান ঠেলতাম। হুম, হ্যাঁ, হুম। ভ্যান ঠেলতাম, তখন কিছু টাকা দিত, ওই 30 টাকা 40 টাকা কুইন্টাল দিত, যখন ওই ঠেলা গাড়ি ছিল আগে ভ্যান গাড়ি। আমার বাবারা অনেক কষ্ট করেছেন, আমরা আমার বাবা মা দিদি, আমরা সবাই অন্যের জমিতে কাজ করি। সেখান থেকে তারপর একটা ভ্যান নিলাম টাকা জোগাড় করে নিয়ে, সেখান থেকে আমাদের মণিগঞ্জে হাট লাগে মঙ্গলবার বড়, করে, মঙ্গলবার করে। সেইখানে মাকাই ভুট্টায়, আমাদের যেটা মাকাই বলি, সেই জায়গায় মঙ্গলবার করে ওই ঠেলে নিয়ে যেতাম। তারপর আরো কিছু টাকা হলো, সেখান থেকে আমি ভ্যান চালাইতাম। তো লোকজন আসতো, যে দোকানের যতগুলো মাল, টমেটো হোক, যেই সবজিগুলো আসে, সেই হুম। সবজিগুলো নামাইতাম, কুলিকের কাজ করতাম এক কথায়। কুলির কাজ এক হ্যাঁ, কথায়, হুম। কুলির কাজ করতাম। সেখান থেকে আবার যখন আমি ভাড়া মারতে লাগলাম, অন্য লোকেদের যখন দোকান নিয়ে যেতে লাগলাম, মেলাতে হোক ইয়া কোথাও হাটে হোক, সেখানে আমার কিছু টাকা দিত। আমার বাড়িতে সবাই কষ্ট করেছে, এখনো কষ্ট করে। তো সেই সময় সেটা দেখে দেখে তখন আমি এতটাই ছিলাম যে ইনসানিয়ত, মানে কি, আমি কারো টাকা পয়সা নিতাম না, হুম, হুম। ইমানদার ছিলাম। তো ওই লোকটা ওটা তো আমার এখনো আছে, আমি তো নিজেও দেখছি ওটা এখনো আছে, হ্যাঁ, ইমানদার। তো যাই হোক, তো ওই লোকটা হলো আমাকে টাকা দিত। হুম। তো তখন ওই টাকাটা করে জড়ো করে নিয়ে আমার বাবাকেও দিতাম, আমার মাকেও দিতাম, কিছু টাকা আমি রেখে নিতাম। সেই টাকা নিয়ে বেলুন কিনেছিলাম, বেলুন গুবারা। গোবার। হ্যাঁ, তখন ওই যেগুলো মেলায় বিক্রি হয়। মেলায় বিক্রি হয়। আর তারপরে আমি দেখতাম লোকে, আমার কিন্তু না বুদ্ধি বেশি ছিল, হ্যাঁ, ছোট থেকে। হ্যাঁ, মানে অল্প অল্প ছোট ছোট কাজ করার ইচ্ছা। হ্যাঁ, কাজ করার ইচ্ছা। তখন আমার ইচ্ছা ছিল যে আমি লোকেদের কাজ করবো না, আমি নিজেই কাজ করব। হ্যাঁ, তখন ওই আমি কি করলাম, ওই বেলুনের প্যাকেট কিনে নিয়ে, এবার বেলুন আমি, মনে আছে যখন আমি মোহনবাটি আসছিলাম, হুম। একটা দিদির সামনে একটা দোকান আছে, সেই ছোট বেলুন গুলো হয়, সেই বেলুন সেই সময় 2 টাকা না 3 টাকা করে নিয়েছিল, মানে যেটা বিক্রি করে সেই রেটটাই আমাকে ধরেছিল। তোমাদের। তো আমি, তবুও আমার লাভ, কারণ আমি 200-300টা পিস নিয়েছিলাম, আমার কাছে 400-500 টাকার মতন ছিল। তো 200-300টা, ওইটাই আমি 5 টাকা করে বিক্রি করতাম, অনেক বেলুন ফাটে যেত, তাও আমার লাভ থাকতো। তো মানে যারা দোকানে কাজ করতাম তার থেকে বেশি টাকা হয়ে যেত আমার। আর সেই সময় বেলুনের দোকানও খুব কম ছিল, তো বিক্রি বেশি হতো। এভাবে করে নিয়ে আস্তে আস্তে দোকান করতে লাগলাম। সেই দোকান থেকে আবার আমি বড় হয়ে যখন আমি ক্যারাটে দেখলাম, যে এইখানে আমাদের কনেকশন স্কুল আছে, সেই সামনে আমি বেলুন বিক্রি করছিলাম, বই মেলা যখন হয়েছিল, সেই জায়গায় বেলুনের দোকান দিয়েছিলাম। হুম। তারপরে পিছনে দেখতে পারি যে একটা ক্যারাটে শিখায়। তো যখন দেখলাম যে এইগুলো তো আমার কাছে কিছুই না, কারণ আমি জমিতে কাজ করেছি অনেক ছোট থেকে, মেহনতি। মেহনতি, তো আমার এগুলো কিছুই মনে হলো না, ওরা হাঁপাচ্ছে ও। তারপর দেখছি, আবার পরের দিন আসলাম, দেখি ওরা মেডেল দিচ্ছে ওদেরকে। হুম। তো আমি ভাবছি যে আমিও এটা করতে পারবো। সেখান থেকে আমি গেলাম, তো ওখানে বললাম, তো বলছে 1000 টাকা লাগবে ভর্তি ফিস। আমার কাছে 200-300 টাকা মানুষ তো আমার কাছে ছিল না। তখন আমার 6 মাস লাগছিল ওই 1000 টাকা জোগাড় করতে। হুম। হ্যাঁ, 6 মাস লেগেছিল। তারপর সে স্যারের আবার বলছে, এতদিন পরে আসলা? না স্যার, আমার কাছে টাকা ছিল না। তাও 1000 টাকা দিলাম, তারপর এডমিশন হলাম।
তারপর থেকে ওখানে শিখলাম, ব্ল্যাক বেল্ট হলাম, তারপরে নিজে স্কুল খুললাম। 2-3 মাস শিখালাম, দেখলাম অনেক বাচ্চা ভর্তি হতে লাগলো। সেখান থেকে কিছু রোজগার করলাম। আবার আমার এদিকে দোকান থেকে রোজগার করতাম, এদিকে কিছু টিউশনও পড়াইতাম। এইভাবে করে নিয়ে টাকা জোগাড় করতাম, এদিকে স্কলারশিপের পাইতাম, সেইগুলো রাখতাম। এইভাবে করে নিয়ে তারপরে ভালো না, আমি অনেক কিছু করতে পারবো। তখন আমি প্রথম আমার যাত্রা ছিল কলকাতা, রায়গঞ্জ থেকে কলকাতা দৌড়াই যাব। আর কারণ আমি অনেক দৌড়াই ছোট থেকে তখন দৌড়াই। ইচ্ছা জেগেছিল। হ্যাঁ, ইচ্ছা জেগেছিল প্রথমে। আর একটা ভগবানের প্রতি কেমন যেন একটা আমার মনে হচ্ছিল আমার কাছে এই শক্তিটা আছে, আমি এটা কিছুই না আমার কাছে এরকম। তো তারপরে আমি দেখছিলাম আমার গুরুজি, আমার বাগেশ্বর বাবা, এই যে আমার হুম গুরুজি। হুম। তো আমি ভাবলাম যে আমি, সবাই তো গাড়িতে যায়, বাইকে যায়, আমি একটু কোনো রকম করি যাতে আমার গুরুজি একটু খুশি হবেন, তাহলে আমাকে একটু আদর বেশি করবেন, সত্যি যেটা কথা। তো তখন আমি রায়গঞ্জ থেকে পায়ে হেঁটে নিয়ে বাগেশ্বর ধাম গেছিলাম। প্রথমবারে আমাকে গুরুজি ডেকে নিয়েছিলেন, পর্জা উর্জা সব হয়ে গেছিল। কারণ মানুষ একটা স্বপ্ন থাকে গুরুজির সঙ্গে দেখা করব, পর্জা হবে আর জি লাগবে কিনা, আর আমি নারিয়েল বাঁধতে হবে কি করতে হবে আমি কিছুই করিনি। আমার একটাই ছিল, আমি গুরুজির সঙ্গে দেখা করব, কথা বলবো। পরিষ্কার মন নিয়ে গেলে তো দেখা হবে। হ্যাঁ, দেখা করব, কথা বলবো। বজরংবলীজি স্বয়ং আছেন তো আমার, আমি বজরংবলীজির অনেক বড় ভক্ত। তো আমি ভাবলাম যে আমি যেই করে হোক আমি বাবার কাছে যাবই, উনার পা ধরবই। আর সেটাই হয়েছিল। তো এইটাই আর কি, খুব চলো, ভালো লেগেছিল। ভালো লাগলো। এরপরের প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ। প্রেম করো নাকি? না, প্রেম করি না, আগেও করতাম না। কারণ আমি যখন স্কুলে ছিলাম একদম ভদ্র, যাইতাম চুপচাপ বসে থাকতাম, স্যার আসতো পড়াইতো, বাস আবার বেরিয়ে চলে আসলাম। অনেকে আসতো, ও আমার সঙ্গে বদমাইশি করতো, তাদের হুম। সঙ্গে কথাও বলতাম না বেশি। যেটুকু কাজ হতো পড়া দিত, আসে নিয়ে বাড়িতে পড়তাম, পড়া দিতাম, আবার চলে আসতাম। কারোর সঙ্গে কথা বলা না, মানে কারণ মেয়েদের। আমার তো সময় নাই। হুম, মেয়েদের তো আমি কথাই বলতাম না, সত্যি যেটা, আমি কারোর সঙ্গে বেশি মিশতামই না। আমার অনেক বন্ধু আছে, তো ওরা বলতে পারবে আমি কারোর সঙ্গে বেশি মিশতামই না, একদম কেমন জেনেছিলাম, গজ গজুয়া টাইপের আর কি এক কথা। মেয়ে দেখলে আর কি দূরে। মেয়ে তো, আমি ছেলেদের সঙ্গে বেশি কারোর সঙ্গে কথাই বলতাম না, আচ্ছা, এইটাই। হয় ওরকম সময়। কারণ এটার জন্য বলতাম না, কারণ আমি পড়াশোনা, যখন আমি প্রাইমারিতে ছিলাম তখন খুব ভালো 1 নম্বরে ছিলাম। যখন হাই স্কুলে গেলাম তখন আমার কাজের দিকে চাপ প্রচুর, আমি পড়াশোনা অতটা ভালো পারতাম না যতটা আমার দরকার ছিল, কারণ আমি সময়টা পেতাম না। কারণ আমার বাড়িতে সেরকম পরিস্থিতি ভালো ছিল না। তো আমার বাবা মার সঙ্গে আমি কাজ করতাম পড়াশোনার দিকে, সেই ভয়ে ভয়ে আমি সবার থেকে দূরে থাকতাম। আমি একটাই ভাবতাম যে ওরা অনেক পারে, আমি তাদের সঙ্গে কথা বলবো, ওরা কিছু জিজ্ঞেস করবে, আমি পারবো না, সেই জন্য আমি সবার থেকে দূরে থাকতাম। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে, বিয়ে কবে করছো? বিয়ে, এখন আমি নিজে কামাই করে খাইতে পারছি না, যেটা সত্যি হুম। কথা। আগে নিজে ইনকাম করব, তারপরে। এখন না। এখন না, এখন সময় আছে, আগে নিজে পায়ে দাঁড়ায়, হুম। কিছু ইনকাম করব। আমার তখন মনে হবে যে না, এখন আমি আমার পরিবারকে সামলাতে পারবো, তখন তখন বিয়ে বিয়ে। করব। আচ্ছা, তোমার স্বপ্নটা কি? আমার স্বপ্ন হলো ভারতের জন্য, ভারতকে নিয়ে, আমার স্বপ্ন হলো ভারতের জন্য গোল্ড মেডেল জিতবো, বাইরে খেলতে যাব। আচ্ছা, তুমি থাকো কোথায়? আমি অনেকেরই মনে রায়গঞ্জেই এই থাকি। প্রশ্ন আছে। আমি রায়গঞ্জেই থাকি। রায়গঞ্জে। কতদিন ধরে আছো? মোটামুটি 8-9 বছর ধরে আছি। রান্না বান্না কে করে থাকো? রান্না বান্না তো আমিই করি, একাই তো থাকো। একাই তো। রান্না বান্না তো কেউ করে দেয়? হ্যাঁ, কে করে দেয়, তুমি আমি নিজে? আমি নিজেই রান্না করি। একা একা করো? হ্যাঁ। এর পরের প্রশ্নটা হচ্ছে, এরপর তোমার প্ল্যানটা কি আছে? এরপরে মানে যাত্রাটা বা কোনো প্ল্যান আছে কি না, আপাতত? এরপর এখন আমি ভাবছি, আমার তো পুরো ভারতে 12 মানে যতটা হলো বড় বড় তীর্থস্থান দর্শন করলামই। হুম। এখন আমি গরিবের পাশে, এর আগেও আমি বলছিলাম গরিবের পাশে দাঁড়াতে চাই। আমার সোশ্যাল মিডিয়াতে আমি কোনো ইনকাম করতে পারছি না, নাহলে এতক্ষণে আমি গরিবের পাশে দাঁড়াতে পারতাম। আমার কিছু পেজের সমস্যা আছে, সেই জন্য আমি কোনো সাপোর্ট পাচ্ছি না। নাহলে আমি কিছু সাপোর্ট পাইলে আমি গরিবের মানুষের যতটা হয় হেল্প করব। এটাই আমার এখন, আমার একটা ইচ্ছা আছে। আমি যদি সোশ্যাল মিডিয়া থেকে নাও ইনকাম করি, আমি কামাই করব, আমি লোকের জমিতে কাজ করব, যেই করে হোক আমি মানুষের পাশে দাঁড়াবো। আচ্ছা, এতদিন তো তুমি কাজ করতে, ক্যারাটে শিখাতে, হ্যাঁ, ইনকাম করতে, হ্যাঁ। হট করে এই ভাবনা চিন্তা আসলে কি করে? এই পথ বেছে না, নেওয়ার এটা কারণ? হট করে না, আমার ছোট থেকে আমি মানুষের, আমার দিক থেকে যতটা হয় আমি হেল্প করি। মানে হ্যাঁ, এই পথ বেছে নেওয়ার কারণ কি? এই যে প্যাদেল যাত্রা যে করছো, এই পথ বেছে নেওয়ার কারণ? এই পথ, এইটা তো আমিও জানি না, আমার ভেতর থেকে একটা ইচ্ছাও হয়েছে যে হুম। তোকে যেতে হবে, তোকে দর্শন করতে হবে, এই টাইপের কিছু, যে না তুই পারবি, তুই আয়, এরকম। আমার কেউ এমন হচ্ছে যে আমাকে কেউ ডাকছেন, আমি যাচ্ছি, এইরকম ব্যাপার হচ্ছে। আমার কথা থেকে এগুলো ইচ্ছা আসলো, আমি নিজেও জানি না।
ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, রাজকুমার আয়, চল তুই যাইতে পারবি, আমি তোর পাশে আছি। ওই জন্য যাওয়া। হ্যাঁ, ওই জন্য যাওয়া। এই যে এতগুলো মেডেল আছে, এগুলো মেডেল কিসের? এগুলো সব আমার ক্যারাটের, যোগার, এগুলো আমি। মানে অনেকেই পুরস্কৃত করেছে। হ্যাঁ, অনেকে, অনেক জায়গায়। এগুলো আরো অনেক বাড়িতে আছে, আরো মেডেল গুলো এখানে আরো অনেক আছে, বাড়িতে আছে আরো। প্রচুর মেডেল আছে, যেমন হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর মেডেল আছে। উপরে আছে, বাড়িতে আছে আরো। এগুলো সব ন্যাশনালের খেলা আছে, ন্যাশনাল আছে, ডিস্ট্রিক্ট আছে, সব বড় বড় খেলা বড় আছে। বড় খেলা, আগে হ্যাঁ, পুরো প্রচুর খেলাধুলা হ্যাঁ, করতো। হ্যাঁ, হ্যাঁ, পুরো। আচ্ছা, লাস্ট তোমার কাছে একটা প্রশ্ন থাকবে। হ্যাঁ, মানুষকে কি বার্তা দিতে চাও, ছোট থেকে বড় পর্যন্ত, যারা এখন আমাদের মানে যারা ইয়ং ছোটরা আছো জেনারেশন? তাদেরকে বলবো যে বাড়িতে ভালো করে পড়াশোনা করো। পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাও করো, আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাও দরকার, যেটা এখনকার বাচ্চাদের ক্ষেত্রে আমি খুব কমই দেখছি, সবাই মোবাইল গেমের মধ্যে পড়ে থাকছে, ছোট ছোট বাচ্চা, তাদের হাতে সবাই মোবাইল দিয়ে দিচ্ছে যে বাচ্চাটা চুপচাপ থাকবে, কিন্তু সেটা বুঝতেছে না এই এই অভ্যাসটা পরে পরবর্তী সময়ে খুব একটা খারাপের দিকেই যাবে। তো সেই মাঠগুলো আমাদের যাওয়া উচিত, প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা উচিত, তাহলে আমাদের শরীর চর্চা থাকবে, আমাদের শরীর ফিট থাকলে আমাদের শরীর নিয়ে সবকিছু, আমরা যদি শরীরে কিছু না হুম, করতে পারি তাহলে তো আমরা আর এক্স্যাক্টলি। কিছু করতে পারছি না, ঠিক। রোগে অনেক রোগের আক্রান্ত হব। সেক্ষেত্রে আমাদের শরীর চর্চাও খুব জরুরি, পড়াশোনাও করব, তার সঙ্গে সঙ্গে খেলাধুলাও করব, শরীর চর্চাও করব। চলো, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর তোমরা যারা যারা রাজকুমার দাকে ফলো করতে চাও, রাজকুমার মাহাতো নামে ফেসবুক আর ইউটিউবে সার্চ করলেই আর ইনস্টাগ্রামে সার্চ করলেই পেয়ে যাবে। তো অবশ্যই রাজকুমার দার পাশে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের পুরো ভারতবর্ষে এই ভিডিওটাকে শেয়ার করে দাও। জয় ধন্যবাদ। হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব, জয় শ্রী রাম, রাধে রাধে। জয় হিন্দ। জয় হিন্দ।